আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলায় তোলপাড়। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে গত সোমবার দায়ের করা মামলার বাদী কাফিল উদ্দিন একজন যুবলীগ কর্মী। ছাত্র আন্দোলনে হামলা, পরিকল্পনা এবং নির্দেশ দেবার অভিযোগ এনে হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিম জুয়েল দেবের আদালতে এ মামলা করেন তিনি। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগ তদন্তের নির্দেশনা দিয়েছে। বিষয়টি নিয়ে চট্টগ্রামে তোলপাড় শুরু হয়েছে। এবারে জানাবো ৩৪৩ অ্যাকাউন্টে ১৪,৫০০ কোটি টাকা জব্দ। অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেবার পর ৩ শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করেছে। সন্দেহজনক লেনদেন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে প্রতিদিনই শতাধিক ব্যাংক হিসাব জব্দ করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জানাবো সংস্কার ছাড়া ক্ষমতা চাইলে ১৬০০ শহীদের জীবন ফিরিয়ে দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে হাত হারানো আরজে আতিকুল গাজী বলেছেন, আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান তবে আমার ১৬০০ শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন, আমার ২২,০০০ আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে কথা বলেছেন তিনি। তার পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডিতে শেয়ার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে ধামরায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪, আহত ২০। ঢাকার ধামরায় শ্রমিকবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ থেকে ২০ জন। বুধবার রাত ৯:৩০টার দিকে কমলাপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড ইউনূসের। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে ঢাকা সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ২,০০০ ইসরায়েলি সেনা হতাহত। দীর্ঘদিন ধরে গাজা এবং লেবাননে যুদ্ধরত ইসরায়েলের প্রায় ২,০০০ সেনা হতাহত হয়েছে। সম্প্রতি গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী নিহতের সংখ্যা বেড়ে ৮০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলায় তোলপাড়। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে গত সোমবার দায়ের করা মামলার বাদী কাফিল উদ্দিন একজন যুবলীগ কর্মী। ছাত্র আন্দোলনে হামলা এবং পরিকল্পনা এবং নির্দেশ দেওয়ার অভিযোগ এনে হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিম জুয়েল দেবের আদালতে মামলা করেন তিনি। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয় তদন্তের নির্দেশনা দিয়েছে। বিষয়টি চট্টগ্রামে তোলপাড় ফেলেছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের নান্দাইল এবং তারাগঞ্জ, সিলেটের বিয়ানীবাজার, হবিচংয়ের বানিয়াচং, গাজীপুরের কাপাসিয়া, রাজবাড়ীর মেহেরপুরের মুজিবনগর থেকে আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক জনতা লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, নাশকতা সহ নানা অভিযোগে মামলা হয়েছে। ব্যুরো প্রধান, জেলা এবং উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর থেকে বিস্তারিত জানাচ্ছি। চট্টগ্রামে গত ৪ অগাস্ট সাবেক কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর বাবরের সঙ্গে তাকে সারাক্ষণ নগরীর ডিসি হিল থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত এলাকায় সশস্ত্র অবস্থায় দেখা গেছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে দিনভর সক্রিয় ছিলেন। সেজন্য বৈষম্য বিরোধী অনেক মামলায় আওয়ামী লীগ, যুবলীগের নেতাদের সঙ্গে কাফিল উদ্দিনকেও আসামি করা হয়েছে। গত ১০ই নভেম্বর কোতোয়ালি থানায় ২৭৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন রায়ান নামের এক ছাত্র। সেখানে কাফিলকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া বাদী কফিলের বিরুদ্ধে কোতোয়ালি থানাতেই ছিনতাই, মাদক এবং অস্ত্র আইনে ৪টি মামলা রয়েছে। যুবলীগ নেতা হেলাল আকবর বাবরের ছত্রছায়ায় থাকা কফিল উদ্দিন মূলত একজন পেশাদার ছিনতাইকারী বলে পুলিশ নিশ্চিত করেছে।
৩৪৩ অ্যাকাউন্টে ১৪,৫০০ কোটি টাকা জব্দ। অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেবার পর ৩ শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সন্দেহজনক লেনদেন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে প্রতিদিনই শতাধিক ব্যাংক হিসাব জব্দ করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তবে ৫ই আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিএফআইইউ, এনবিআর এবং দুদক যৌথ প্রচেষ্টায় ৩৪৩ জন প্রভাবশালী ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এদের অ্যাকাউন্টে ১৪,৫০০ কোটি টাকা পাওয়া গেছে। বিএফআইইউ সূত্রে জানা গেছে, এর মধ্যে ২২৫টি তদন্ত রিপোর্ট সিআইডি এবং দুদকে পাঠানো হয়েছে। এর মধ্যে ২০টির অডিট রিপোর্ট সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের সবাই বিগত সরকারের আমলে অবৈধ সুবিধা নেওয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠান। খুব শিগগিরই বাকিগুলোর অডিট সম্পন্ন করে দুদক এবং সিআইডিতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন বিএফআইইউ এর একজন কর্মকর্তা। সূত্র আরও জানায়, আন্তর্জাতিক গোয়েন্দা জোট এগমন্টের সঙ্গে যুক্ত ১৭৭টি দেশ ছাড়াও একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষীয় চুক্তি রয়েছে বিএফআইইউর। বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্ভাব্য সব দেশে চিঠি পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সহায়তায় পাচার হওয়া অর্থ ফেরাতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সম্প্রতি এক সেমিনারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর অন্যতম প্রধান ছিল বাণিজ্য। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনা সম্ভব, তবে তার সময় সাপেক্ষ। অর্থ পাচার বন্ধে রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসাকে আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। গত ২৯শে সেপ্টেম্বর বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন করেছে সরকার। এই টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। আর টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে বিএফআইইউ। সংস্কার ছাড়া ক্ষমতা চাইলে ১৬০০ শহীদের জীবন ফিরিয়ে দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে হাত হারানো আরজে আতিকুল গাজী বলেছেন, আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান তবে আমার ১৬০০ শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন, আমার ২২,০০০ আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বুধবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। তার পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। এদিকে একটি পোস্টে তিনি লেখেন, ফ্যাসিবাদীদের পুনর্বাসন পরিকল্পনা জনগণের সিদ্ধান্তের নামে চালানোর চেষ্টা হচ্ছে, অথচ জনগণ ৫ই আগস্টে রক্তক্ষয়ী রায় দিয়েছে। এর আগে আহত হবার পর এক প্রতিক্রিয়ায় হাত হারানো আতিকুল জানিয়েছিলেন, আমি আবেগ নয় বিবেক দিয়ে বলছি, আপনারা কি ভাবছেন ভয় পেয়ে গেছি? না, আমি ভয় পাওয়ার ছেলে না। আমাদের ডাক দিয়ে দেখেন, আমরা আবারও মাঠে আছি। হয়তো এক হাত চলে গেছে, তাতে কি, এখনো জীবন আছে, দেবার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। ধামরায় ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪, আহত ২০। ঢাকার ধামরায় শ্রমিকবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ থেকে ২০ জন। রাত ৮:৩০ থেকে ৯টার দিকে কমলাপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তৈরি পোশাক কারখানা শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে নিহতরা ধামইর গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দনিগ্রাম এলাকার খবরু উদ্দিনের মেয়ে নিপা আক্তার ২৮, একই ইউনিয়নের বড় জ্যাঠাইল পশ্চিমপাড়ার জাহাঙ্গীরের নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে বাসচালক সানোয়ার হোসেন আশঙ্কাজনক অবস্থায় আছেন। তিনি বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার আওলাদ ফকিরের ছেলে। পুলিশ জানায়, রাতে খাগড়তা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে স্থানীয় এবং বাসের যাত্রীসহ অন্তত ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ২,০০০ ইসরায়েলি সেনা হতাহত। দীর্ঘদিন ধরে গাজা এবং লেবাননে যুদ্ধরত ইসরায়েলের প্রায় ২,০০০ সেনা হতাহত হয়েছেন। সম্প্রতি গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজার যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী নিহতের সংখ্যা বেড়ে ৮০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার উত্তর জাবালিয়ায় নিহত এবং ইসরায়েলি সেনাদের কর্মকর্তা কফির ব্রিগেড সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামাসের সঙ্গে
সংঘর্ষে আরেক ইসরায়েলি কর্মকর্তা আহত হয়েছেন। তিনি রেজিমেন্ট 90-এর কমান্ডার এবং একজন কর্নেল ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর 800 সেনা কর্মকর্তা নিহত হয়েছে, যাদের অধিকাংশই গাজা উপত্যকায় নিহত হয়েছে। অন্যদিকে একই সময় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং আগ্রাসনে প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে লক্ষাধিক। এই গণহত্যা গাজার জনসংখ্যার উপর এক গভীর মানসিক সংকট তৈরি করেছে। গাজায় দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে এমন হত্যাযজ্ঞ চালানোর পরও ইসরায়েল এখন 2টি লক্ষ্য অর্জন করতে পারেনি। তা হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করা। অধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলি বাহিনী গাজায় ধারাবাহিকভাবে বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে বেসামরিক জনগণ, বিশেষত নারী ও শিশু। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। বিশ্ব সম্প্রদায় নিরাপত্তা এবং প্রধান শক্তিগুলোর সমর্থনে এ সহিংসতা আরও দীর্ঘায়িত হচ্ছে বলে মত বিশ্লেষকদের।